আজকে ত্রিপুরার যেভাবে উন্নয়ন হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু মুখের কথা নয়। প্রায় 350টার উপরে আমরা প্রাইজ আমরা সর্বভারতীয় স্তরে এবং আঞ্চলিকভাবে কিন্তু আমরা পেয়েছি বন্ধুগণ। আমরা পঞ্চায়েত স্তরে 7-8টা আমরা প্রাইজ আমরা পেয়েছি ন্যাশনাল লেভেলে। আজকে ত্রিপুরা কিন্তু ওই আসামের সাথে না বাংলাদেশের সাথে আগে কিন্তু এইরকম বলা হতো, এখন কিন্তু সেই জায়গায় নয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন জনজাতীয় গৌরব দিবসে আমরা পালন করেছিলাম কুমলুঙে, এবং সেই যে লাইভ টেলিকাস্ট হয়েছে সেখানে জনজাতি গোষ্ঠীর ছেলেমেয়েরা বিভিন্ন যে ডান্স গান ইত্যাদি করেছিল। আমি যখন দিল্লিতে যাই বলে এইরকম অবিশ্বাস্য বিষয়, ত্রিপুরার জনজাতিদের এইরকম ডান্স একসাথে। আমি বললাম এটা তো কিচ্ছু না, আগামী দিন আমরা 10,000 জনজাতি ছেলে মেয়েদের নিয়ে আমরা ডান্স করাবো। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমন্ত্রণ করবো এখানে আসার জন্য। আমাদের এখানে মাঠ ছোট, কিন্তু আমরা বলেছি সেটা করব। এত খুশি। এবং জনজাতির উন্নয়ন ছাড়া আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি বলছেন যে উনাদের উন্নয়ন ছাড়া কোনো দিন দে আর দ্য এলিমেন্ট, দে আর দ্য অর্নামেন্টস ফর দ্য হোল ওভার ইন্ডিয়া। তাদেরকে আমাদের উন্নয়ন করতে হবে। প্রায় 700 জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে। এতদিন তাদের সম্পর্কে কেউ জানতো না, বিরসা মুন্ডার কথা কেউ জানতো না। এই বিরসা মুন্ডাজিকে সম্মান দেওয়া কে জানে? 150 বছর পূর্তি উপলক্ষে যিনি দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রীজি উনাকে সম্মান দিয়েছেন। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর সমাজপতিরা অনেক কাজ করেছে। এর আগে সমাজপতিদের কথা কেউ বলতো না। এই সমাজপতিদের আমরা 2000 টাকা করে তাদের সাম্মানিক দিয়েছি। অনেকে নিন্দুকেরা বলছেন ভাতা ইত্যাদি, আমরা এটা ভাতা না, তাদেরকে আমরা সাম্মানিক দিয়েছি। তোমরা তো এর আগে কোনো দিন সম্মান দাওনি। কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে না 2000 না, ওনাদেরকে 5000 টাকা করতে হবে। সমাজের জন্য যেহেতু কাজ করছে, এই ধরনের সমাজপতিদের কেন আমরা সম্মান দেব না? 5000 করলাম। শুধু তাই নয়, 2000 টাকা করে আমরা যখন শুরু করলাম 2018-র পরে, সেখানে কিছু ক্যাপিং ছিল। সেই ক্যাপিং কি, কেউ যদি সমাজপতি যদি কেউ চাকরি করে বা সরকারি চাকরির থেকে যদি সে টাকা পায় রিটায়ারমেন্টের পরে, তাহলে তাকে দেওয়া হতো না। আমরা বললাম না, সমাজের জন্য যেহেতু কাজ করছে সেগুলো আমরা ক্যাপিং পর্যন্ত উঠিয়ে দিয়েছি। বন্ধুগণ, এই 19টা যে জনজাতি গোষ্ঠী আছে তাদের সবাইকে আমি দেওয়ার জন্য বলেছি। শুধু তাই নয়, ক্যাবিনেটে বসে আমি জিজ্ঞেস করলাম জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে কত, আমাদের রেজিস্ট্রিকৃত কত। চিফ সেক্রেটারি মহোদয় আমাকে বললেন প্রায় 40 জনজাতি গোষ্ঠী আছে ত্রিপুরাতে। আপনারা জানি না সবাই জানেন কি না। আমি বললাম সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলুন, আমরা কাউকে আমরা হারাতে চাই না। উনাদের যে কালচার, উনাদের যে সংস্কৃতি পরম্পরা, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। কিছু কিছু জনজাতি গোষ্ঠী আছে মাত্র 1500, আস্তে আস্তে কমে 300-400 হয়ে গেছে। আমি বললাম সবার তাদের যার যার আলাদা আলাদা করে তাদের সংস্কৃতি রয়েছে, তাদের সংস্কৃতি আমাদের গর্ব, তাদেরকে বাঁচাতে হবে। আমি বললাম সবাইকে, এই জনজাতি গোষ্ঠীর কেউ যদি সমাজপতি হোক, সে চৌধুরী হোক, সে রাই হোক, সে যাই হোক, তাদেরকে সবাইকে আমরা 5000 টাকা করে দেব। বন্ধুগণ, সেই ডিসিশন হয়েছে। আমাদের জনজাতি গোষ্ঠীর অনেকগুলো আমরা, আপনারা সবাই জানেন, অনেক সময় জনজাতিদের যে স্কিম, আমাদের ন্যাশনালি যে স্কিমগুলো থাকে, আমাদের যে স্কিমগুলো আমাদের স্টেট লেভেলে থাকে, সেই আমাদের জনজাতি ভাই বোনেরা অনেক সময় অফিসে যান, যাওয়ার পর কোন টেবিলে যাবে বুঝতে পারেন না। আমি বললাম যে সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএস সমকক্ষ অফিসারকে আমরা নিযুক্ত দিয়েছি। বন্ধুগণ, এবং সেখানে কি বলেছি যে তাদের কাজ হবে ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে শুধুমাত্র জনজাতিদের যেসব স্কিমগুলো আছে সেগুলো যাতে 100% সেগুলো যাতে হয়, শুধু তাদের কাজ হবে সেগুলো দেখে রাখার জন্য। সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, একের পর এক আজকে এই কমিউনিস্টদের সময় মহারাজাদের কি অবস্থা ছিল, ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিল। মহারাজাদের সেইভাবে দাম দেয়নি। আমাদের সরকার আসার পর
সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি মহারাজাদের সম্মান দিতে জানে। 500 বছরের মাণিক্য ডাইনেস্টি কোথায় হারিয়ে গিয়েছিল, তখন তো আমরা দেখিনি কোনো পার্টির শব্দ আমরা দেখিনি। আজকে গণতন্ত্র বুকের বাতাস, গণতন্ত্র বুকের বাতাস, অনেকে অনেক কথা বলছেন, তখন তো কাউকে দেখা যায়নি। আমরা এসে মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুগণ, এই এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন দেখবেন এই মহারাজার ফ্যামিলি সারা ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে যার নাম জানে বিশিষ্ট সুরকার এবং গায়ক শচীন দেববর্মন এই মহারাজার ফ্যামিলিরই। উনার পূর্ণবয়া যে মূর্তি সেখানে আমরা প্রথম গেটের মধ্যে এয়ারপোর্ট রোডে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে স্থাপন করেছি। বন্ধুগণ, আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের উনার জন্মদিনে 19শে আগস্ট ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার আসার পর। এর আগে কেউ করেনি। এই সিঙ্গারবিল, আগে সিঙ্গারবিল ছিল এয়ারপোর্ট, আমি জানি না সবাই জানেন কি না। সিঙ্গারবিল এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মহারাজা বীর বিক্রমের সময় সেটা হয়েছিল। আমাদের সরকার আসার পর এই সিঙ্গারবিল এয়ারপোর্টকে আগরতলা এয়ারপোর্ট এবং উনার নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আজকে মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেটাকে উৎসর্গ করেছে। এইগুলো আপনারা বলবেন না, এগুলো চিন্তা করবেন না। আমরা একদিকে সম্মান দিচ্ছি, সম্মান রাখা উচিত। আমরা চাই আমরা সবার সাথে ভালোভাবে চলতে। আমাদের কেউ আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের সাথে শত্রুতামি করলে বা আমাদের এগেনস্টে যদি কোনো কথা বলেন তার উত্তর আমরা দেব। কিন্তু গায়ের জোর বা নানাভাবে যদি চেষ্টা করে যে আমাদের কণ্ঠস্বর কণ্ঠস্বর রুখে তারা রুখবে, তাহলে সেটা কিন্তু আমরা মেনে নেব না। আর আমি বারবার বলছি, যেখানে আমাদের জনজাতি, আমাদের ভারতীয় জনতা পার্টির ইভেন জনজাতি কোথাও যদি কোনো রকম অত্যাচার হয়, আই এম দ্য ফার্স্ট পার্সন টু গো দেয়ার, এবং সেখানে আমরা যাব। আমি যাইও সব জায়গায়। এটা কি ধরনের রাজনীতি? অসভ্যতামি, মারপিট, খুন, সন্ত্রাস, এটা কমিউনিস্টরা করেছে, কংগ্রেসদের একই অবস্থা, এখনও সে একই চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে এই দেশের কি অবস্থা ছিল? আমাদের যারা সোলজারদের তাদের গলা কেটে ভারতবর্ষে রেখে দিত। আর কখন যে কোথায় বোমা, কোথায় আক্রমণ হবেন কেউ জানতো না, এবং খালি নিন্দা প্রকাশ করা হতো, খালি নিন্দা, मैं निंदा करता हूं। আর এখন मैं छोड़ूंगा नहीं, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন मैं छोड़ूंगा नहीं। और যেরকম কথা একদম এয়ার স্ট্রাইকের পরে সার্জিক্যাল স্ট্রাইক, আর এবার কি বললেন, কি করলেন? অপারেশন সিন্দুর। 26 জন নিরীহ, যে ভারতীয় 25 জন, একজন নেপালি পর্যটক নিরীহ, তাদেরকে টেররিস্টরা এই পাকিস্তান মদতপুষ্ট তাদেরকে খুন করেছে। তাদেরকে ধর্ম দেখে দেখে তাদেরকে খুন করা হয়েছে, আপনারা সবাই জানেন। 26 জন, 26 মিনিটের মধ্যে, 26 জনের মৃত্যুর জন্য 26 মিনিটের মধ্যে 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেখানে 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আজকে মাওবাদী, এটা কি মাও? পুনানের মাও, এটা তো আরেক জায়গার মাও। সেই চীনের মাও কেন এখানে আসবে? মাওবাদী, নকশালপন্থী। আজকে পুরো ছত্তিশগড় থেকে শুরু করে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, কিছুটা আগে বাংলা, ওয়েস্ট বেঙ্গলও ছিল, মহারাষ্ট্র পর্যন্ত ছিল, মধ্যপ্রদেশে ছিল। আমাদের গৃহমন্ত্রীজি কি বলেছেন? যে আর কিছুদিনের মধ্যে মাওবাদী জিরো ব্যালেন্সে চলে আসবে, আর কয়েকটা বাকি রয়েছে, সেইগুলোর শেষ। আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনে 11টা থেকে 12টার মধ্যে অ্যাকর্ড হয়েছে। সে 11টা থেকে 12টা অ্যাকর্ড হওয়ার পরে আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন এখানে, একবার ভাবুন আপনারা। আমাদের নিজেদেরও ভয় লাগতো যখন আমরা গুয়াহাটি যেতাম, কখন ডাইনামাইট ব্লাস্ট হবে, কখন বোমা পড়বে, গুলি ছুড়বে, এইরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার জন্য প্রায় 12 ঘন্টা 18 ঘন্টা লাগতো।
আগরতলা থেকে যদি আপনি সাবরুম যেতেন, এসকোর্ট ছাড়া যাওয়া যেত না। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো বারবার মনে করাতে হবে যে খুন সন্ত্রাসের রাজনীতি আর কতদিন চলবে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ এই ত্রিপুরাতে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আর এটা একটা সংযোগ যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একজন গৃহমন্ত্রী যে আমাদের পেয়েছি। আমাদের এই যে সুযোগ, এই সন্ধিক্ষণে আমরা কোনো অবস্থায় আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের এই যে আগামী দিন এডিসি ইলেকশন হচ্ছে, কারণ অল আর টেস্টেড। আপনি কোনো সময় কোনো টিচারের কাছে যখন আপনার ছেলে মেয়েদের পড়ানোর জন্য দেন, আপনারা খবর নেন এই টিচারের রেজাল্ট কীরকম, বলেন কি না? তাহলে যাদের রেজাল্টই খারাপ, সিপিএমের রেজাল্ট খারাপ, কংগ্রেসের রেজাল্ট খারাপ, এর আগে আরও অনেকে ছিল এখানে রেজাল্ট খারাপ, তাহলে বাকি রইল কি? আমাদের 2021-এই ভারতীয় জনতা পার্টির এই এডিসি কিন্তু আমাদের দখলে থাকতো, কিন্তু যে কোনো কারণেও মাত্র 11টার মধ্যে আমরা সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। 11টার মধ্যে আমরা কটা পেয়েছি? 9টা। এরপরে আরেকটি জন এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং হওয়ার পরে এখন 10 জন। এবার ভাবুন আগামী দিনে যখন 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব তখন কি অবস্থা হবে। বলছে ভারতীয় জনতা পার্টির এখানে এডিসির মধ্যে কোনো রকম সংগঠনই নেই। ভারতীয় জনতা পার্টির সংগঠন একমাত্র সেটা হচ্ছে মানুষের সংগঠন, মানুষের বিশ্বাসের উপর। মানুষ বুঝতে পেরেছে যে শান্তিতে যদি থাকতে হয়, যে কোনো পেটে ভাত না থাকলেও শান্তি প্রথমে থাকতে হয়। পড়াশোনা না হলে চলবে কিন্তু অশান্তি থাকতে পারবে না। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে মহিলাদের জন্য এখানে লাখপতি দিদি বানাচ্ছেন। আমাদের 95% লাখপতি দিদি, আমাদের জনজাতি গোষ্ঠীর অনেক মহিলা আজকে লাখপতি দিদি হয়েছে বন্ধুগণ। এখানে আগে 4000 থেকে 4500 এই এসএইচজি গ্রুপ ছিল মহিলাদের, আজকে এখন 56,000 আমাদের মহিলা গ্রুপ হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অংশ আমাদের জনজাতি মহিলারা হয়েছেন। আজকে রেশন পানির থেকে সব কিছু দিচ্ছেন। আজকে যার ঘর নেই সেখানে ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে জল নেই, জলের ব্যবস্থা করছেন। বিভিন্ন জায়গায় পাহাড়ে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, জল পাওয়া যায় না নিচে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং পাইপলাইনের মধ্যে দেওয়া হচ্ছে। সেখানে প্রায় 85% হয়েছে, বাকিটাও কিছুদিনের মধ্যে হবে। এটা প্রচেষ্টা হচ্ছে। তো বিভিন্নভাবে জল, বিদ্যুৎ, ঘর, আইন শৃঙ্খলা, ইলেকট্রিসিটি, গ্যাসের লাইন সব কিছু দিচ্ছে। একদিকে দেশকে শক্তিশালী করছে, একদিকে সমস্ত গোষ্ঠী যাদের কথা আজকে কেউ চিন্তা করতো না তাদের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন। আজকে আপনার 13,000 কোটি টাকা শুধুমাত্র 18টা যারা ওই বারবারের কাজ করতো, চুল কাটতো, যারা কুমার কামার, তাদের কথা চিন্তা কেউ করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বিশ্বকর্মা যোজনা শুরু করেছেন। একের পর এক যদি আমি বলি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এখানে অনেকে কৃষক পরিবার থেকে বেশিরভাগই আসেন, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি দিয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, সেখানে আজকে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলির জন্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি, সেখানেও 5 লক্ষ টাকা করে আমরা দিচ্ছি। একের পর আজকে স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে দেখুন, একের পর এক সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি। আগে মাত্র মেডিকেলের সিট মাত্র ছিল 5টা থেকে 11টা আমাদের সময়, এখন কটা হয়েছে? 450। আরও 100টা মেডিকেলের সিট, এমবিবিএসের সিট আমরা করতে যাচ্ছি বন্ধুগণ। আরও নতুন মেডিকেল কলেজ আসছে এখানে। এডিসি এলাকায় আমরা বলেছিলাম একটা মেডিকেল কলেজ করব, অলরেডি তাদের সাথে মৌ হয়ে গেছে। এবং আমবাসার যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে সামনে রেখে সমস্ত ইয়ারমার্ক হয়েছে জায়গা, সেখানে একটা মেডিকেল কলেজ হতে যাচ্ছে বন্ধুগণ। আমাদের এখানে সিজা হসপিটাল, তারা প্রায় 900 কোটি টাকা তারা এখানে নিবেশ করবে এবং আস্তে আস্তে করে সুপার স্পেশালিটি করবে, মেডিকেল কলেজও করবে। একের পর এক সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে আমাদের যারা স্পেশালিস্ট তাদেরও প্রায় 100-র উপরের আসন সংখ্যা আমরা বাড়িয়েছি। ডেন্টালের মাত্র একটা সিট ছিল, আজকে সেখানে 63 আসন আমরা বাড়িয়েছি।
আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, বিএসসি নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে। এখানে এখানে কোন কলেজটা নেই এখন? ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, বহু ইউনিভার্সিটি বাইরের থেকে প্রায় 5 থেকে 6টা নতুন নতুন ইউনিভার্সিটি হয়েছে। আমাদের জনজাতি ভাই বোন, আমাদের জাতি জনজাতি সবাই এখন সেখানে পড়ার সুযোগ পাচ্ছে, বাইরে যাওয়ার দরকার পড়ছে না। এটাকে বলে উন্নয়ন। আজকে এত বড় এটিসি এলাকা, তার উন্নয়ন কেন হবে না? 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি শুধু জনজাতি এলাকার মধ্যে ট্রেসফের মাধ্যমে তাদের ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাট বিদ্যুৎ, তার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি বন্ধুগণ। এলিমেন্ট প্রজেক্টে আমরা 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও শুধু জনজাতি ফরেস্ট এলাকায় তাদের ব্যবস্থার জন্য আমরা করেছি। পয়সার কমতি নেই, কিন্তু সেই পয়সার সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। এত টাকা আমরা দিচ্ছি, তারপরও কেন ডেভেলপমেন্ট হবে না? এবং এই ডেভেলপমেন্ট যদি করতে হয় আর্থিকভাবে, তাদের আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয়, বহুত হয়েছে। উন্নয়নের সত্যিকারের উন্নয়ন যদি দেখতে হয়, আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা এই সরকার গঠনে সাহায্য করেন, আপনারা যদি বিপুল ভোটে জয়যুক্ত করেন, তাহলে উন্নয়ন কাকে বলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী দিন দেখিয়ে দেবে। সে আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের এখানে এতক্ষণ ধরে এখানে আসার জন্য, বসে থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকে এখানে যোগদান করছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আপনারা আসছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই 2-4টি কথা বলে আমার কথা বলা শেষ করলাম। খুলুমখা, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।